নমস্কার বন্ধুগণ, আপনারা কি এই ঘন বসতি চিনতে পারছেন? এটা আমাদের দেশের ঘন জনবসতি। বিশেষজ্ঞরা অনুমান করছেন যে আমাদের দেশের জনসংখ্যা 2050 সালের মধ্যে 166.8 কোটি হয়ে যাবে, যেখানে চীনের সংখ্যা হবে 131.7 কোটি। ভাবতে অবাক লাগে যে আমাদের প্রতিবেশী দেশ চীনের জনসংখ্যা কিছু বছর আগেও বেশি ছিল, কিন্তু তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় আজকের দিনে তাদের জনসংখ্যা আমাদের থেকে হ্রাস পেয়েছে এবং ক্রমাগত বেড়েই চলেছে। তাই ভারতবর্ষের জনসংখ্যা হ্রাস করার উপায় খুঁজতে গেলে আমাদের অবশ্যই এই দুই দেশের জনসংখ্যার ইতিহাসের একটি তুল্য মূল্য বিচার করা অত্যন্ত প্রয়োজনীয়। তার আগে আসুন আমরা দেখে নিই যে জনসংখ্যা পিরামিড কাকে বলে। যদি পিরামিডের কাঠামো আমাদের বাঁ হাতের ডায়াগ্রামের মতো হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর যদি ডান হাতের ডায়াগ্রামের মতো হয়ে থাকে, তাহলে জনসংখ্যা হ্রাস পাচ্ছে বুঝতে হবে। অপরদিকে যদি মধ্যবর্তী ডায়াগ্রামের মতো হয়ে থাকে, তবে মনে করতে হবে যে জনসংখ্যা এই মুহূর্তে স্থির হয়ে আছে। 1951 সাল থেকে 2049 সাল পর্যন্ত ডেটা তুলে ধরা হয়েছে। 1963 সালে দেখা যাচ্ছে চীনের জনসংখ্যা ছিল 64.65 কোটি, যা ভারতের থেকে অনেক বেশি। 1976 সাল থেকে চীনের জনসংখ্যা হ্রাস পেতে শুরু করে। এর কারণ অবশ্যই বিতর্কিত এক সন্তান নীতি। এই নীতি নিয়ে আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক ভারত আর চীনের জনসংখ্যা কোন দিকে মোড় নিচ্ছে ভবিষ্যতে। 2011 সালে চীন আর ভারতের জনসংখ্যা ছিল প্রায় সমান সমান, কিন্তু গড় বয়সে চীন ভারতের থেকে এগিয়ে ছিল। যেখানে ভারতে জনসংখ্যার গড় বয়স ছিল 25 বছর, সেখানে চীনের ছিল 45 বছর। 2049 সালে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে ভারতের জনসংখ্যা হবে 170 কোটি আর চীনের হবে 135 কোটি। কিন্তু বিশেষ উল্লেখযোগ্য যে এই সময় ভারতের জনসংখ্যা পিরামিডের কাঠামো অনুযায়ী জনসংখ্যা হ্রাস পেতে শুরু করবে। তাহলে কি ভারতেও এক সন্তান নীতি অবলম্বন করা উচিত? আগে হ্যাঁ বন্ধুগণ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উচিত, কিন্তু চীনের নীতিকে অনুসরণ করা উচিত কি নয় তার উত্তরের আগে আমরা চীনের এই সদা বিতর্কিত নীতি নিয়ে একটু আলোচনা করি। সালে চীনের অবিসংবাদী নেতা এবং সর্বাধিনায়ক মাও মৃত্যুবরণ করেন। তার দেহত্যাগের পরে তার অনুগামীরা চীনের সর্বময় কর্তা হয়ে বসেন। এই সময় চীনের প্রজনন হার ছিল অত্যাধিক এবং নারীদের গড় বিবাহের বয়সও ছিল অনেক কম। প্রজনন নিয়ন্ত্রণের জন্য সরকার অনেক প্রচেষ্টা করেছিল, যেমন বন্ধ্যাত্বকরণ, গর্ভনিরোধক ওষুধের বিতরণ ইত্যাদি, কিন্তু কোনো কিছুই বিশেষ সফল হয়নি। অবশেষে 1979 সালে চীন সরকার সমগ্র চীনে এক সন্তান নীতির প্রবর্তন করে। এর ফলস্বরূপ প্রজনন হার অতি দ্রুত হারে হ্রাস পেতে শুরু করে। খুবই অল্প সময়ের মধ্যে জনসংখ্যাও নিয়ন্ত্রণে আসে। এ বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে যে উদ্দেশ্যে এই নীতির প্রবর্তন করা হয়েছিল তা অবশ্যই সফল হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নীতির ফলে চীনের সামাজিক আর অর্থনৈতিক প্রভাব কি কি পড়েছিল। আসুন এবার এই বিষয়ে একটু দৃষ্টিপাত করা যাক।
সর্বপ্রথম যে সমালোচনাটি উঠে আসে সেটি হলো নারী পুরুষ লিঙ্গ বৈষম্য। চীনেও আমাদের দেশের মতোই পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তান অনেক বেশি কাম্য। এক সন্তান নীতির ফলে চীনে এই সময়ে কন্যা ভ্রূণ হত্যা, কন্যা সন্তান পরিত্যাগ করা, এমনকি শিশু কন্যাকে হত্যা করার মতো ঘৃণ্য এবং নৃশংস ঘটনা অনেক ঘটেছে। ফলস্বরূপ সমাজে নারীদের সংখ্যা অনেক হ্রাস পায়। বিশেষজ্ঞরা অনুমান করছেন যে 2050 সালে প্রায় 22.4% চীনা পুরুষ অবিবাহিত থেকে যাবেন, কারণ পর্যাপ্ত নারীর অভাবে, এবং 47.7% পুরুষ 40 বছর পরে বিয়ে করতে পারবেন। এর ফলে অবিবাহিত পুরুষরা বিভিন্ন রকম অসামাজিক কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যাবে, অথবা জীবন সঙ্গিনীর অভাবে মানসিক অবসাদগ্রস্ত হতে পারেন। এক সন্তান নীতির আরেকটি বড় কুপ্রভাব হলো দেশবাসীদের গ্রাম ছেড়ে শহরের অভিমুখে যাত্রা করা। এর ফলে শহরের জনঘনত্ব বেড়েই চলেছে আর গ্রামের জনঘনত্ব হ্রাস পাচ্ছে। এতে দেশের জনঘনত্বের ভারসাম্য বিকৃত হচ্ছে। বর্তমানে এটি চীন সরকারের যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুটি প্রধান সমালোচনা বা কুপ্রভাব ছাড়াও আরও কিছু বিবিধ কুফল চীন সরকার পেয়েছে, এবং সেগুলির মধ্যে জোরপূর্বক গর্ভপাত, বন্ধ্যাত্বকরণ, শিশু সন্তান পরিত্যাগ ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। এখানে আপনাদের সম্মুখে একটি তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভারতবর্ষের শিশুর জন্মের হার সেই সমস্ত রাজ্যে সবথেকে কম যেখানে শিক্ষার হার বেশি। উদাহরণস্বরূপ কেরালা বা গোয়া। অর্থাৎ শিক্ষার হার আর শিশুর জন্মের হার একে অপরের ব্যস্তানুপাতিক। সেই সাথে আরেকটি তথ্যের প্রতি একবার চোখ বোলালে বুঝতে পারা যাবে যে আয় আর শিশু জন্মের হারও একে অপরের ব্যস্তানুপাতিক। পঁচিশে জুন 1976 তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয়া শ্রীমতী ইন্দিরা গান্ধীর মদতে এবং তার পুত্র শ্রী সঞ্জয় গান্ধীর তৎপরতায় দেশের প্রশাসন জোরপূর্বক বন্ধ্যাত্বকরণে উদ্যোগী হয়। এর ফলে সেই সময় হাজার হাজার জনতার বন্ধ্যাত্বকরণ করা হলেও এর কোনো সুদূর প্রসারী প্রভাব বিস্তার হয় না, বরং উন্নত চিকিৎসার অভাবে বেশ কিছু নিরীহ মানুষের প্রাণহানির মতন দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে থাকে। আমার মতে আজকের যুগে উন্নত চিকিৎসার মাধ্যমে বন্ধ্যাত্বকরণ করা যেতেই পারে, তবে কোনো মতেই তা যেন জোরপূর্বক না হয়। আমার বিশ্বাস সরকার যদি কিছু লোভনীয় প্রস্তাব পেশ করে জনগণকে উৎসাহিত করার জন্য, তাহলে অবশ্যই আমাদের দেশের সিংহভাগ মানুষ বন্ধ্যাত্বকরণে স্বেচ্ছায় আগ্রহী হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের একটি প্রকল্প চলছে, যার নাম হচ্ছে ফুলে কন্যা প্রকল্প। এই প্রকল্পতে আমরা দেখতে পাচ্ছি যে সরকার তরফ থেকে কিছু অনুদান দেওয়া হচ্ছে যারা বিশেষ করে স্টেরিলাইজেশন করছে। সেই অনুদানের মধ্যে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি যারা বিপিএল এর নিচে আছেন তাদের জন্যই দেওয়া হচ্ছে। প্রথমেই দেখা যাক সব থেকে দরকারি যেটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে এক অথবা দুটি শিশু কন্যা সন্তান হতে হবে। পুত্র সন্তান হলে কিন্তু এই প্রকল্প থেকে আওতার মধ্যে পড়বে না। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি একমাত্র কন্যা সন্তান হয় তাহলে স্টেরিলাইজেশন করালেই সঙ্গে সঙ্গে 2000 টাকা এবং পরে 8000 টাকা প্রকল্প দেওয়া হবে সেই কন্যা সন্তানের উদ্দেশ্যে, এবং দুই কন্যা সন্তান হলে সেটাই 8000 টাকার জায়গায় 4000 টাকা হয়ে যাবে।
এবং এই প্রকল্পতে আরো দেখা যাচ্ছে যে যে পুরুষ স্টেরিলাইজেশনের জন্য রাজি হবেন এবং তার সাকসেসফুল স্টেরিলাইজেশনের পর তাকে কিছু টাকাও দেওয়া হবে, এবং মহিলার ক্ষেত্রেও কিছু টাকা দেওয়া হবে, সেটা কম। সেক্ষেত্রে আমার মনে হয় মহিলাদের ক্ষেত্রে স্টেরিলাইজেশনের জন্য অর্থের পরিমাণটা আরো অনেকটাই বেশি করা উচিত। যদি পুরুষের ক্ষেত্রে 1500 টাকা দেওয়া হয়, তাহলে মহিলাদের ক্ষেত্রে কম করে হলেও 3500 থেকে 4000 টাকা দেওয়া উচিত। তাহলেই মহিলারা এগিয়ে আসবেন স্টেরিলাইজেশন করার জন্য। এবং আমাদের সরকারের উদ্দেশ্য এটাই থাকা উচিত যে স্টেরিলাইজেশন করার জন্য যাতে করে মহিলাদেরকে আরো মোটিভেট করা। নারীদের শিক্ষার প্রতি উৎসাহিত করবার উদ্দেশ্যে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দৃষ্টান্তমূলক প্রকল্পের সূচনা করেছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল কন্যাশ্রী। এই প্রকল্পটি রাষ্ট্রপুঞ্জে বহুলভাবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। এই প্রকল্পে 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত অবিবাহিত মেয়েদের 8ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি বছরে 500 টাকা করে বৃত্তি এবং 18 বছর পূর্ণ করলে এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। ফলত কন্যা ভ্রূণ হত্যা, বাল্য বিবাহ অনেকাংশে রোধ করা যাবে এবং নারী শিক্ষার বিস্তারও হবে। এই ধরনের প্রকল্প ভারতবর্ষের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতে পারলে নারী শিক্ষার হার বিপুলভাবে বৃদ্ধি পাবে এবং তার ফলে একদিকে যেমন শিশু জন্মের হার হ্রাস পাবে, অপরদিকে নারী পুরুষের ভারসাম্যও বজায় থাকবে।